ক্যাসিনো মামলায় শামীম খালেদের ব্যাংক হিসাব জব্দ আইন করে হোতাদের শাস্তি দাবি বিশেষজ্ঞদের। দুর্নীতি, মাদক আর সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে, ওবায়দুল কাদের। পালানোর পথ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী আজ অংশ নেবেন উচ্চ পর্যায়ের দুটি বৈঠকে। এনআইডি জালিয়াতির সঙ্গে কমিশনের 15 জন জড়িত বললেন নিবন্ধন অনুবিভাগের ডিজি। সর্বোচ্চ শাস্তির আশ্বাস। ফতুল্লায় জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, 390 জেএমবির সদস্য আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাথে আছে আমি প্রণব চক্রবর্তী, আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরো থাকছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে কাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ, শিরোপা জিততে মরিয়া টাইগাররা। ক্যাসিনো মামলার পর জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর পরামর্শে যুবলীগ নেতা খালেদ ও জি.কে. শামীমের ব্যাংক হিসাব বন্ধ করে দেওয়া হয়েছে। একই সাথে তাদের পরিবার ও প্রতিষ্ঠানের সকল সম্পত্তি অনুসন্ধান শুরু করেছে এনবিআর। বিকেলে সংস্থাটির চেয়ারম্যান তার কার্যালয়ে এসব কথা জানান। ক্যাসিনো বিষয়ে গ্রেফতারকৃতদের ব্যাপারে গোয়েন্দা তথ্য আদান প্রদান হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। আদিত্য মামুনের রিপোর্ট। দেশজুড়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্যাসিনো। রাজধানীর ক্রীড়াঙ্গনগুলোতে খেলার আড়ালে জুয়া ও মাদকের আসরের হোতাদের আটকের পর এবার তাদের প্রতিষ্ঠান ও সম্পত্তির অনুসন্ধানে নেমেছে রাজস্ব বোর্ড। যেভাবে অনুসন্ধান করার প্রয়োজন এখন সেভাবেই করা হবে। মাদক ও জুয়ার আখড়া খোলায় গ্রেফতার হয়েছে খালেদ, আর মানি লন্ডারিং ও অস্ত্র মাদকের মামলায় গ্রেফতার হয় জি.কে. শামীম। তাদের সকল ব্যাংক হিসাব বন্ধ করেছে এনবিআর। প্রাথমিক পর্যায়ে তো 2 জন ওই যে যারা অ্যারেস্ট হয়েছে, আর তাদের সাথে তারা আবার কারো কারো নাম বলতেছে, সেগুলিও আমরা ব্যাংক সার্চ দিয়েছি এবং তাদের পরিবারের সদস্যদের এবং তাদের কোম্পানির, ব্যক্তি এবং কোম্পানি দুইটাই আমরা আজকেই আমি একটা নির্দেশনা দিয়েছি তাদের যে ব্যাংক সার্চ দেওয়া। এই দুজনকে জিজ্ঞাসাবাদে উঠে আসা তথ্যের ভিত্তিতে জড়িতদের সম্পত্তি এবং ব্যাংক হিসাবও থাকবে নজরদারিতে। পাশাপাশি দেশের সকল ক্লাবের ব্যাংক হিসাব নিয়েও কাজ করছে রাজস্ব বোর্ড। যাদের যাদের নাম আসবে সকলকেই আমরা, গোয়েন্দা সংস্থাগুলির সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা আদান প্রদান করছি তথ্য। অনেকগুলি ক্লাবই আমাদের যে শুল্ক গোয়েন্দা আছে এবং ভ্যাট গোয়েন্দা, ওরা এইসব হিসাব কিতাব জব্দ করে তারপরে তারা এগুলি অডিট করেছে। এছাড়া ক্যাসিনো সরঞ্জাম আমদানির কোনো অনুমোদন না থাকার পরেও কিভাবে এগুলো আসলো তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এনবিআর চেয়ারম্যান। ক্যাসিনো সরঞ্জাম আমদানিতে কাস্টমসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। উৎস খোঁজার জন্য আমরা অলরেডি তাদের ট্যাক্স ফাইলগুলি সংগ্রহ করেছি। আমরা এটা অনুসন্ধান করছি কিভাবে এই জিনিসগুলি আসলো আমাদের দেশে। যদি আমরা অনুসন্ধান করে বের করতে পারি যে না কারো যোগসাজশে এসছে, তাহলে তো অবশ্যই শাস্তি পাবে। গেল সপ্তাহ জুড়ে রাজধানী সহ বিভিন্ন জেলায় মাদক ও ক্যাসিনো বিরোধী অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় সিলগালা করা হয় বেশ কয়েকটি ক্লাব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। দেশ জুড়ে এখন আলোচিত বিষয় ক্যাসিনো বিরোধী অভিযান। এই অভিযানে পাওয়া বিপুল পরিমাণ অর্থ জ্ঞাত আয় বহির্ভূত কিনা, উৎস কোথায়, এ বিষয়ে দুদক পর্যবেক্ষণ করছে। একথা জানিয়েছেন সংস্থার আইনজীবী খুরশিদ আলম খান। প্রয়োজনে দুদক পদক্ষেপ নেবে জানিয়েছেন তিনি। আর আইন বিশেষজ্ঞরা বলছেন দেশে ক্যাসিনো বিষয়ে আইন না থাকার পার পেয়ে যেতে পারেন অবৈধ ব্যবসায়ীরা। আইন সংশোধন করে ক্যাসিনো ব্যবসার মূল হোতাদের শাস্তির আওতায় আনার আহ্বান জানান তারা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে।
ক্যাসিনো বিশ্বের পরিচিত ও বহু পুরনো ব্যবসা বাংলাদেশে আলোচনায় আসে সাম্প্রতিক অভিযানের পর। এই অভিযানে বিপুল পরিমাণ অর্থ ও ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধারে হতবাক দেশবাসী। ক্যাসিনোর জন্য সবচেয়ে আলোচিত শহর মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাস, তবে বিশ্বের প্রথম ক্যাসিনো চালু হয় ১৬৩৮ সালে ইতালিতে। সম্প্রতি রাজধানীর বিভিন্ন ক্লাবে অভিযানের পর দেশজুড়ে আলোচনায় আসে ক্যাসিনো। প্রশ্ন ওঠে, ক্যাসিনোর সরঞ্জাম ও কর্মরত বিদেশি নারীরা দেশে কিভাবে এলো? ক্যাসিনো করা হলো সম্পূর্ণভাবে বেআইনি একটি প্রক্রিয়ায়। সেখানে বিদেশ থেকে এমপ্লয়িরা এসে কাজ করছেন, নিশ্চয়ই ওয়ার্ক পারমিট নিয়ে, নতুবা কিভাবে কাজ করছেন। এই স্পেশাল বোর্ডগুলো কোন কোডের ভিত্তিতে আসলো, কাস্টমস কিভাবে ছাড় দিল। ৬০টি ক্যাসিনোতে একদিনে লেনদেন যদি ১২০ কোটি টাকা হয়, তবে এ অর্থ কোথায় কিভাবে রয়েছে প্রশ্ন ওঠে। এ বিষয়ে দুদক প্রয়োজনে পদক্ষেপ নেবে বলে জানান সংস্থাটির আইনজীবী। প্রতি রাতে ১২০ কোটি টাকার লেনদেন, ফলে এটা তো একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি। ৫ বছরে এই টাকার পরিমাণটা সত্যিকার অর্থে কত, সেই টাকাটা কোথায়, কারা খেলছেন, কিভাবে খেলছেন, কারা এর সাথে জড়িত ছিলেন, সমস্ত বিষয়গুলোকে আসলে নিয়ে আসা উচিত। যে টাকাগুলি পাচার হয়েছে বা যে টাকাগুলো পাওয়া গেছে, এই টাকাটা মানি লন্ডারিং অফেন্স এবং সিআইডি অলরেডি মানি লন্ডারিং মামলা করেছে। যদি তথ্য পায়, অবশ্যই দুর্নীতি দমন কমিশন যথাযথ পদক্ষেপ নেবে। জুয়ার বিষয়ে কার্যকর আইনটি ১৮৬৭ সালের, যেখানে ক্যাসিনো বিষয়ে কিছুই বলা নেই। সেখানে দেখবেন শাস্তির মাত্রা বা পুরো বিষয়টাকে দেখা হয়েছে খুবই লাইটলি, এবং যে আকারে আসলে এখানে লেনদেনটা হতো সেটা আসলে খুবই নমিনাল একটা অ্যামাউন্ট। আইনের সংশোধন ছাড়া ক্যাসিনো ব্যবসায়ীদের শাস্তির আওতায় আনা যাবে না বলে মনে করছেন আইনজীবীরা। আইনের পরিমার্জন দাবি করেছেন তারা। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দুর্নীতি, মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে আটঘাট বেঁধে নেমেছে সরকার। নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। গডফাদারদের দমন করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কড়া নির্দেশ দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইমিগ্রেশনে অপরাধীদের নামের তালিকা দেয়া আছে, পালিয়ে যাবার কোনো সুযোগ নেই। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ক্যাসিনো বাণিজ্য সহ দুর্নীতি, মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযানে নেমেছে সরকার। এর মধ্যে যুবলীগের ২ নেতা সহ বেশ কয়েকজন নেতার ক্যাসিনোতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নগদ টাকা, ডলার, জুয়া খেলার সরঞ্জাম সহ নানা উপকরণ। চলমান এই অভিযান নিয়ে সোমবার সচিবালয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, দুর্নীতি, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে আটঘাট বেঁধে নেমেছে সরকার। নির্মূল না হওয়া পর্যন্ত চলবে এই কার্যক্রম। দুর্বৃত্তায়ন, দুর্নীতির চক্র ভেঙে দিতে হবে, এটা প্রধানমন্ত্রীর স্পষ্ট উচ্চারণ। কাজে এখানে কারোর সঙ্গে কোনো আপোষ বা কোনো প্রকার ছাড় দেওয়ার প্রশ্ন ওঠে না। এই অভিযানের মধ্য দিয়ে সরকারের ভাবমূর্তি বেড়েছে বলে জানান সেতুমন্ত্রী। বলেন, এতে গাত্রদাহ শুরু হয়েছে বিএনপির। ক্ষমতায় থেকে বিএনপি অপরাধীদের শাস্তি দেয়নি বলেও মন্তব্য করেন তিনি। যে কাজটি করতে পারেনি সেই কাজটি শেখ হাসিনা করে তিনি দেখিয়ে দিয়েছেন যে নিজের দলের লোককেও আমরা ক্ষমা করি না। তারা যদি সৎ উদ্দেশ্যে রাজনীতি করত, পজিটিভ পলিটিক্স করত, তাহলে তাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানো উচিত ছিল। সেটা না করে তারা উল্টা সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। একই প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেন, ছোট বড় সব অপরাধীর তালিকা আছে সরকারের কাছে, একে একে সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। রাঘব বোয়ালও যদি অপরাধ করে থাকে তাকেও আমরা ধরছি। আপনারা এগুলি দেখছেন তো, আমাদের মাননীয় সংসদ সদস্যরাও বাদ যাচ্ছেন না। সেখানে আমরা কেউ বাদ দিছি বলে আপনি এমন একটা উদাহরণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আমলে উদাহরণ প্লেস করতে পারবেন না যে তাকে বাদ দেওয়া হয়েছে। অপরাধীদের নামের তালিকা ইমিগ্রেশনে দেয়া আছে, পালিয়ে যাবার কোনো সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুর্নীতি পরায়ণ, তার নাম কিন্তু আমাদের ইমিগ্রেশন, যেখান থেকে যাওয়া আসা করেন বিদেশে, সেইখানে তাদের নামটি রয়েছে। রিয়াজ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ৮ দিনের রাষ্ট্রীয় সফরে এখন নিউ ইয়র্কের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে স্থানীয় সময়ে রোববার বিকেল ৪টা ২০ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের স্বাগত জানান যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সহ প্রবাসী আওয়ামী লীগ নেতারা। পরে মোটর শোভাযাত্রা করে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় নিউ ইয়র্ক প্যালেস হোটেলে। এদিকে আজ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের সঙ্গে যৌথভাবে ইউনিভার্সাল হেলথ কভারেজ বিষয়ে উচ্চ পর্যায়ে বহুপক্ষীয় প্যানেল বৈঠক পরিচালনা করবেন শেখ হাসিনা। একই দিনে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ক্লাইমেট অ্যাকশন সামিটে বক্তব্য দেবেন। কর্মসূচির অংশ হিসেবে রিকগনাইজিং পলিটিক্যাল লিডারশিপ ফর ইমিউনাইজেশন ইন বাংলাদেশ অনুষ্ঠানেও যোগ দেবেন। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অপচেষ্টায় নির্বাচন কমিশনের 15 জনের মতো বর্তমান ও সাবেক কর্মকর্তা কর্মচারী জড়িত জানিয়েছেন জাতীয় পরিচয় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। আরও জানাচ্ছেন মিনালা দিবা। সোমবার দুপুরে নির্বাচন কমিশন ভবনের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় এনআইডি নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। মধ্যে কিন্তু তার আইরিশ এবং 10 ফিঙ্গার স্ক্যানিং নেওয়া হয়। মহাপরিচালক বলেন, ইতিমধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে একটি চক্র ধরা হয়েছে। যারা এই অপচেষ্টার সঙ্গে জড়িত তাদের বেশিরভাগই ইসি থেকে আগেই চাকরিচ্যুত। যারা ইতিপূর্বে চাকরিচ্যুত তাদেরকে আমরা নামীয় তালিকা দিয়েছি যে তারা যেন পুনরায় কোনোভাবেই যেন আমাদের এই এনআইডি তথা এনআইডির সাথে কোনো কার্যক্রমের জন্য তারা কোনো জড়িত হতে না পারে। সে ধরনের জড়িত হলে সেই অর্গানাইজেশনের বিরুদ্ধে আমরা আইনানুগ সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করব। রোহিঙ্গাদের ভোটার করার অপচেষ্টায় যেই জড়িত হোক না কেন সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এনআইডির সাথে সম্পৃক্ত যারা শুধু তাদেরকেই আমরা চিহ্নিত করব, তাদের পরিচয় হবে এনআইডির সাথে তারা জালিয়াতি করার চেষ্টা করেছে, সেই পরিচয়ে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা। প্রবাসী ভোটার তালিকার কাজ করার সময়ও রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক নজর রাখা হবে। ইতিমধ্যে চট্টগ্রামে যারা নতুন ভোটার হয়েছেন তাদের মধ্যে কেউ রোহিঙ্গা আছেন কিনা সে বিষয়েও খতিয়ে দেখা হবে বলেও জানান এনআইডি মহাপরিচালক। ইতিপূর্বেও কেউ কোনো রোহিঙ্গা যদি পাসপোর্ট নিয়ে থাকে অথবা অন্য কোনোভাবে যদি বিদেশেও অবস্থান করে থাকে আমরা তাদেরকেও চিহ্নিত করতে সক্ষম হব। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। জঙ্গি আস্তানার সন্দেহে নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে হাত বোমা ও বোমা তৈরির সরঞ্জাম সহ বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মধ্যে নিষ্ক্রিয় করা হয় 4টি বোমা। আটক করা হয়েছে 3 জনকে। এখান থেকে পুলিশের উপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল বলে জানিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। রবিউল ইসলামের ক্যামেরায় নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নারায়ণগঞ্জের ফতুল্লার তক্কার মাঠ, এই এলাকার একটি জঙ্গি আস্তানার বিস্ফোরক তৈরির ল্যাব গুড়িয়ে দিয়েছে কাউন্টার টেরোরিজম ইউনিট সহ আইনশৃঙ্খলা বাহিনী। রোববার রাতে ফতুল্লার ধাপা এলাকা থেকে জামাল উদ্দিন রফিক ওরফে মিজানকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যে ভোরে এ অভিযান চালানো হয়। আটক করা হয় ঢাকা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফরিদ উদ্দিন রুমি, তার স্ত্রী অগ্রণী ব্যাংকের কর্মকর্তা জান্নাতুল ফোয়ারা অনুকে। এরা 90 জেএমবি সদস্য বলে জানান কাউন্টার টেরোরিজম ইউনিট কর্মকর্তারা। 3টি রেডি আইডি যেগুলো হয়তো ব্যবহার করার উপযোগী, সেই 3টি রেডি আইডি এবং এছাড়া বেশ কিছু এক্সপ্লোসিভ শার্প নেল সহ এই বেশ কিছু কেমিক্যালস এগুলো এখানে ছিল। একটা রেফ্রিজারেটর ভর্তি আসলে বিভিন্ন ধরনের যে এই ধরনের সেনসিটিভ কেমিক্যালস সেটি ছিল, সেটিকেও ইতোমধ্যে ধ্বংস করা হয়েছে। বাড়িটি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, বিস্ফোরক তৈরির উপাদান, চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। সাম্প্রতিককালে ঢাকার বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত সরঞ্জামের সাথে উদ্ধার হওয়া সরঞ্জামের সাদৃশ্য রয়েছে বলে জানান কাউন্টার টেরোরিজমের প্রধান। জঙ্গি সংগঠনের বিস্তার রোধে সক্রিয় ভূমিকা পালন করেছিল, তাই তারা পুলিশকে শত্রু মনে করে, মুরতাদ মনে করে। এই কারণেই তারা আসলে পুলিশকে টার্গেট করে আগের হামলাগুলো পরিচালনা করার চেষ্টা করেছে। এই ক্ষেত্রেও আমরা মনে করছি এগুলো পুলিশের উপরেই, পুলিশ বক্স বা পুলিশ স্থাপনা বা টহল দলের উপর ইউজ করার উদ্দেশ্যেই এগুলো এখানে সংরক্ষণ করা হচ্ছিল। 2 ভাই এই আস্তানাটিতে বেশ কিছুদিন ধরে বিস্ফোরক তৈরি করছিল। রত্না জামান, 21 টেলিভিশন। ত্রিদেশীয় টি-20 সিরিজ প্রসঙ্গ। ত্রিদেশীয় টি-20 সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
আফগানিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ মানলেও নিজেদের সেরাটা দিয়ে শিরোপা জিততে চায় স্বাগতিক দল। অন্যদিকে গ্রুপ পর্বের শেষ 2 ম্যাচে হারলেও চূড়ান্ত লড়াইয়ে জয় ভিন্ন কিছুই ভাবছে না আফগানরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সন্ধ্যা 6:30টায় শুরু হবে ম্যাচটি। বিস্তারিত জানাচ্ছেন সৌরভ ইমাম। ত্রিদেশীয় এই টুর্নামেন্টের শুরুটা প্রত্যাশা মাফিক না হলেও ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসে বাংলাদেশ। বিশেষ করে চট্টগ্রামে দাপুটে জয় কোণঠাসা করে 2 প্রতিপক্ষ জিম্বাবুয়ে এবং আফগানদের। এবার ফাইনাল ম্যাচে জয়ের সে ধারা ধরে রেখে শেষ হাসি হাসতে চায় বাংলাদেশ। দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর চোখও শিরোপার দিকে। ম্যাচ পূর্বের সংবাদ সম্মেলনে প্রধান কোচের আত্মবিশ্বাসী কণ্ঠই শোনা গেল। আমাদের 60-70 ভাগ দিলে চলবে না, মাঠের লড়াইয়ে সেরাটা দিলে সাফল্য ধরা দেবে, আর শুরুতেই উইকেট কম হারিয়ে বড় স্কোরের ভিত গড়তে হবে। এদিকে গ্রুপ পর্বে শুরুটা দারুণ হলেও শেষ 2 ম্যাচে হেরে আত্মবিশ্বাসে কিছুটা চির ধরেছে আফগানিস্তানের। এরপরও দল নিয়ে বেশ প্রত্যয়ী দলপতি রশিদ খান। গ্রুপ পর্বের ভুলগুলো শুধরে ফাইনালে ঘুরে দাঁড়াতে মুখিয়ে আছে আফগানরা। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে গড়া দল নিয়ে তাই তো ফুরফুরে মেজাজে আফগান দলপতি। আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। গ্রুপ পর্বে আমরা 2টি ম্যাচে হেরেছি, তবে এখন আমাদের চোখ শুধুই ফাইনালের দিকে। শর্ট ভার্সনের 2 দলে এর আগে 6 মোকাবেলায় বাংলাদেশের 2 জয়ের বিপরীতে আফগানরা জিতেছে 4 ম্যাচে। শর্ট ভার্সন ক্রিকেটে গত বেশ কিছুদিন আফগানিস্তান যেন বাংলাদেশের কাছে রহস্য। তবে চট্টগ্রামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানদের হারিয়ে সেই রহস্যের জর্জনও কিছুটা খুলেছে। এবার চূড়ান্ত লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে দর্শকদের মুখে হাসি ফোটাতে চায় সাকিবের দল। সৌরভ ইমাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচে বিরতি, যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত, ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের উপর হামলায় হয়নি মামলা। ছাত্রদলের উপর হামলা, গণতন্ত্রের উপর আঘাত বললেন ফখরুল, ছাত্রলীগের দুঃখ প্রকাশ। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7:21 সঙ্গে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবিতে আজও আন্দোলনে শিক্ষার্থীরা। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ে গঠিত তদন্ত কমিটি এখনও আসেনি ক্যাম্পাসে। একই সঙ্গে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে দায়ের হয়নি কোনো মামলা। গোপালগঞ্জ প্রতিনিধি একরামুল কবিরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর খন্দকার নাসির উদ্দিনের পদত্যাগের 1 দফা দাবিতে উত্তাল ক্যাম্পাস। টানা 5ম দিনে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আমাদেরকে সরে যেতে বলা হচ্ছে, বিভিন্ন ডিপার্টমেন্টে ম্যামরা তারা গ্রুপে বলতেছে যে এখানে ছুটি দেওয়া হয়েছে, তোমরা থেকো না, তোমরা চলে যাও, তোমাদের ক্যাম্পাসে থাকলে তোমাদের উপর হামলা হবে। যতদিন পর্যন্ত আমাদের ভিসি পদত্যাগ না করবে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা 5 দিনের মতো একটানা আমাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং রোদ আর বৃষ্টি যতই হোক না কেন আমরা আমাদের আন্দোলন এইভাবে চালাই যাব। ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের উপর হামলার পর সহকারী প্রক্টর পদত্যাগ করলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখনো এই ঘটনায় কোনো মামলা দায়ের করেনি। প্রক্টরিয়াল টিম, তারপর বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক যারা আছেন সব শিক্ষকই মোটামুটি একভাবেই আমরা সব অবস্থান নিয়ে আছি। কোনো রকম কোনো মানে আমি আবারও বলছি যে ছাত্রদের দাবি করে যাচ্ছে, বাট যেহেতু একটা তদন্ত কমিটি হয়েছে, এটা ন্যাশনাল ইস্যু এখন, তো এই ব্যাপারে আমাদের আর কোনো নাই। তদন্ত কমিটি বের করবেন যে হলে বিষয়টা কোন দিকে নিয়ে যাবেন। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রত্না জামান, 21 টেলিভিশন। ছাত্রদলের উপর হামলা, গণতন্ত্রের উপর হামলা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কাকরাইলে একটি বেসরকারি হাসপাতালে ছাত্রদলের আহত নেতাকর্মীদের দেখতে যান বিএনপি মহাসচিব। পরে বলেন, ছাত্রদল যখন নতুন উদ্যমে রাজনীতি শুরু করছিল ঠিক তখনই তাদের উপর হামলা চালানো হলো। ছাত্রলীগকে সন্ত্রাসী দল উল্লেখ করে তিনি আরো বলেন, সন্ত্রাসী কখনোই জয়ী হতে পারে না। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনারও দাবি জানান মির্জা ফখরুল। আমরা মনে করি ছাত্রদলের উপরেই হামলা, গণতন্ত্রের উপরে হামলা, ছাত্র রাজনীতির যে একটা নতুন অধ্যায় সৃষ্টি করতে যাচ্ছিল ছাত্রদল, সেই অধ্যায়কে সমূলে বিনষ্ট করবার জন্য একটা পায়তা। সন্ত্রাসীরা কখনোই জয়ী হতে পারে না, তারা অবশ্যই পরাজিত হবে এবং এই ছাত্রদলের নেতৃত্বেই তারা পরাজিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ। তবে হামলাকারীদের বিশৃঙ্খলাকারী আখ্যা দিয়ে নেতৃবৃন্দ বলেছেন, হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ জড়িত নয়। বেলা 11:30টার দিকে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর হামলার শিকার হয় ছাত্রদলের নেতা কর্মীরা। এতে সাংবাদিক সহ অন্তত 20 জন ছাত্রদল কর্মী আহত হয়। পরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি। এ সময় বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। আমরা চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠন সুস্থ পরিবেশ বজায় রেখে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতিতে অংশগ্রহণ করবে এবং রাজনীতি করছে। আপনারা জানেন আজকে সকালেও মধুর ক্যান্টিনে ছাত্রদল গিয়েছে এবং আমাদের কাছাকাছি বসেছে। তো যদি এরকম ছাত্রলীগের কোনো সাংগঠনিক ডিসিশন ছিল তাহলে ওই জায়গায় হামলা হতে পারতো, কিন্তু আমাদের ছাত্রলীগের এই ধরনের কোনো নির্দেশনা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে চাঁদাবাজ ও সন্ত্রাসীরা ব্যাহত করছে বলে মন্তব্য করেছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মুক্তিযোদ্ধা সন্তান লীগ আয়োজিত আলোচনায় জাসদ সভাপতি বলেন, বর্তমান সরকার 10 বছরে জঙ্গি দমনের পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে। আগামী 5 বছর সুশাসন বাস্তবায়নে গণতন্ত্রকে আরও মজবুত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি বুকে নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কথা না বলতে বিএনপি নেতাদের আহ্বান জানান জাসদ সভাপতি। এই চমৎকার যে ফসল শেখ হাসিনার উন্নয়নের ধারায় হচ্ছে, সেই ফসল রক্ষা করতে হলে দুর্নীতিবাজদের ধ্বংস করা ছাড়া আর কোনো পথ নাই। এই জায়গাটায় কোনো আপোষ নাই। এখানে আপোষ করলে উন্নয়ন হোঁচট খাবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে মৌলভীবাজারে হাজারো মণ্ডপে চলছে প্রতিমা তৈরি কাজ। একই সঙ্গে এবার পূজা উদযাপন পরিষদ ব্যস্ত আয়োজনে ভিন্ন মাত্রা আনার বিষয়ে। এদিকে শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে বাড়ানো হয়েছে প্রশাসনের নজরদারি। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। শরতের এই কাশফুল জানান দেয় দেবী দুর্গার আগমনী বার্তা, সেই সাথে ঢাকের তালে দেবীকে আহ্বান। মৌলভীবাজার জেলায় এবার সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে সহস্রাধিক মণ্ডপে আয়োজন করা হয়েছে পূজার্চনার। জেলার বৃহৎ 4টি পূজা মণ্ডপ কুলাউড়া শিববাড়ি, রাজনগরের 5 গাঁও, মৌলভীবাজার সদরের ত্রিনয়নী ও শ্রীমঙ্গলের নবদুর্গা পূজা মণ্ডপে এবছরও প্রচুর লোক সমাগম হবে বলে জানান আয়োজকরা। গতবারও প্রায় 7-8 লক্ষ মানুষ হয়েছে, এবারও আমরা আশা করি 10 থেকে 12 লক্ষ মানুষ আসবে। প্লাস সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় পুজো মণ্ডপ এটা। এখন যে কাজটা করতেছে এটা 20 ফুট উচ্চতার আর কি কাচের মূর্তি হবে। আমাদের মাটির কাজ শেষ পর্যায়ে, আমরা 2 দিনের ভিতর রঙের কাজ ধরব। আর পূজাকে সামনে রেখে এখন থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। বড় বেশ কয়েকটি পূজা মণ্ডপ আছে, যেটা সারা বাংলাদেশে পূজা মণ্ডপের তুলনায় এদের ব্যাপক লোক সমাগম হয়ে থাকে। এই পূজা মণ্ডপগুলোর ব্যাপারেও আমাদের বিশেষ ধরনের ব্যবস্থা থাকবে। পূজার্চনা ছাড়াও অধিকাংশ মণ্ডপে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের, যা পূজার আনন্দকে বাড়িয়ে দিবে অনেক গুণ। রত্না জামান, 21 টেলিভিশন। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে সম্ভাবনার বাংলাদেশ। আভিজাত্য ও শৌখিনতার অন্যতম অনুষঙ্গ মূল্যবান রত্ন মুক্তা। উত্তরের জেলা নীলফামারীর ডোমারে 2 যুবক স্বাদু পানিতে চাষ করছেন ঝিনুকের মুক্তার। তবে বাজারজাতকরণকে প্রধান অন্তরায় বলে মনে করছেন তারা। কর্তৃপক্ষ বলছে মুক্তার বাজার তৈরিতে কাজ করছেন তারা। নীলফামারী জেলা প্রতিনিধির রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। গত বছর মৎস্য গবেষণা ইনস্টিটিউট থেকে মুক্তা চাষের প্রশিক্ষণ নেন ডোমারের 2 যুবক বাবলা ও সেলিম। এরপর নিজ গ্রাম হাজিপাড়ায় পুকুরে শুরু করেন ইমেজ পার্ল নামের ঝিনুকে মুক্তার চাষ। বাড়তি পরিচর্যা ছাড়াই স্বাদু পানিতে তারা মাছের সাথে করছেন ঝিনুকে মুক্তার চাষ। প্রকৃতিভাবে ওখানে মুক্তার ঝিনুকটার ভিতরে একটা মানে পাথরের কণা বা কোনো কিছু ওই টিস্যুর ভিতরে ঢোকার পরে ওখানে ওই লেয়ার বা প্রলেপ যেটাকে বলা হয় ওটা পড়তে পড়তে মুক্তা হয়ে যায়। ঠিক একই প্রসেসে আমরা ওইটা অপারেশন করি। ঝিনুকের কোনো জিনিসই ফেলনা নয়। এর যে খোলসটা আছে, খোলস থেকে বিভিন্ন অর্নামেন্টস, তারপরে আমরা যেমন ইমেজ বানাচ্ছি।
অপারেশন কিট বক্স, বিশেষ আকৃতিক কিছু নেট ও ইমেজ তৈরির কিছু যন্ত্রপাতি প্রয়োজন এই মুক্তা চাষে। বিশেষ কিছু ধাপ অনুসরণ করে মাত্র 15 থেকে 20 টাকা খরচে 10 মাসের মধ্যে প্রতিটি ঝিনুকের গর্ভে তৈরি হয় মুক্তার। চায়না বা জাপান বা ভিয়েতনামে আপনি খোঁজ খবর নেবেন বা দেখবেন, তখন একটা ইমেজের দাম আপনার 15,000, 20,000, 30,000 মিনিমাম। তো সেই হিসেবে তো আমাদের 4-5 হাজার টাকা, এটা তো কোনো মামুলি ব্যাপার, এটা তো হওয়ারই কথা। মুক্তা গবেষণা ইনস্টিটিউট গড়ে উঠছে জন্য আমরা ট্রেনিং পাইছি, আর ট্রেনিং পাইছি জন্য আমরা কৃষক হইছি। আর কৃষক যদি হইছি তাহলে সরকারেরই আসলে দায়িত্ব, কর্তব্য মুক্তার একটা মার্কেট সৃষ্টি করা। অপ্রচলিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতেই স্বাদু পানিতে মুক্তা চাষের উদ্যোগ নিয়েছে সরকার, জানালেন এই কর্মকর্তা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আনওয়ান্টেড মৎস্য সম্পদের উপরে খুব এমফেসিস দিয়েছে, কারণ এগুলোতে রপ্তানি করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় অর্জন করতে পারে। বাজার তৈরির মধ্য দিয়ে দেশে মুক্তা চাষের প্রসার ঘটবে এমন প্রত্যাশা ঝিনুক চাষীদের। মাসুম আলিসা, 21 টেলিভিশন। আবারও সময় হলো বিরতির। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। রংপুর উপনির্বাচনে ভোটের হাওয়া তুঙ্গে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সাদের বিরুদ্ধে। ট্রাম্পকে আবারও ক্ষমতায় দেখতে চান মোদি, বিশ্বস্ত বন্ধু বললেন মার্কিন প্রেসিডেন্ট। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, রংপুর 3 আসনে উপনির্বাচনে উত্তাপ ততই বাড়ছে। সমর্থকদের নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দুয়ারে, চাইছেন দোয়া। এদিকে জাতীয় পার্টি প্রার্থী সাদ এরশাদ আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ দলের বিদ্রোহী ও বিএনপি প্রার্থীর। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাদ। রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। ভোটের আর মাত্র 13 দিন, ছড়িয়ে পড়ছে নির্বাচনী উত্তাপ। পোস্টারে ছেয়ে গেছে পুরো নগরী। জাতীয় পার্টির প্রার্থী সাদ এরশাদ এবং তার ভাই জাপার বিদ্রোহী প্রার্থী আসিফ শাহরিয়ার দুজনেই প্রচার চালাচ্ছেন সমানতালে। আর বিএনপি প্রার্থীর প্রচারণায় এখনো দলের কোনো নেতাকর্মী অংশ নেননি। এদিকে জাপা প্রার্থী সাদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেল শোডাউন ও পোস্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সদ্য প্রয়াত এরশাদের ছবি ব্যবহারের অভিযোগ উঠেছে, তবে তা অস্বীকার করেছেন তিনি। মৃত ব্যক্তির ছবি থাকবে না, একাধিক ছবি থাকবে না, অথচ আমরা পোস্টার সারা শহরে দেখেছি 3 জনের এবং একজন মৃত ব্যক্তি তার ছবি সহ তারা পোস্টার করে বসে আছে। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে ছবিটা ওখানে আছে আর কি, হ্যাঁ, ওই পোস্টারটার মধ্যে। সেটা খুব একটা সঙ্গত না, যেহেতু এটা ছোট একটা এলাকার মধ্যে ইলেকশন হচ্ছে। আমার প্রতি সবসময় হিংসাই ছিল মানুষের। এখন আমি ওই হিংসা আমি আর আগাইতে চাই না, আমি সবাইদেরকে মিলে মিশে আগাইতে চাই। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন রিটার্নিং অফিসার। আপনাদের কাছে যে অভিযোগগুলো আমার কাছে উপস্থাপিত হলো, এই ধরনের লিখিত কোনো অভিযোগ আমরা পাই নাই। তবে আমরা যে কোনো ধরনের অভিযোগ পাইলে সেগুলো বিধি অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। ভোটাররা বলছেন প্রার্থী যে দলেরই হোক না কেন এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দেবেন তারা। রংপুরের উন্নয়নের জন্য যাতে তারা কাজে লাগে সেই রকম প্রার্থীকেই আমরা ভোট দিতে চাই। যাকে দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে, রোডঘাটের কাজ কারবার হবে, ওই রকমই প্রার্থীকে ভোট দেব। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিচালিত সার্ভে অন অকুপাইড রেসিডেন্সিয়াল হাউসেস অ্যান্ড রিয়েল এস্টেট সার্ভিসেস জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ব্যুরোর অডিটোরিয়ামে কর্মশালায় জরিপ প্রকাশ করা হয়। জরিপে উঠে আসে 2016-17 অর্থ বছরে বাংলাদেশে 37.84 মিলিয়ন আবাসিক বাড়ি ছিল, যার মধ্যে বহুতল ভবনের সংখ্যা 1.85 মিলিয়ন। এছাড়া এই অর্থ বছরে এসব আবাসিক বাড়ি, ঘর রক্ষণাবেক্ষণ ও অন্যান্য কাজের জন্য নিয়োজিত জনবল ছিল 5,39,415 জন। কর্মশালায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সহ পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তারা। ব্যবসা বাণিজ্য খবর। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের। সোমবার ডিএসসিতে লেনদেন হওয়া 353টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 282টির, কমেছে 53টির, আর 18টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত ছিল। ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স
79 পয়েন্টে বেড়ে উঠে আসে 5000 পয়েন্টে। দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল 517 কোটি 34 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসিতেও। সিএসিতে লেনদেন হওয়া 253টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 199টি, কমেছে 36টির, আর 18টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আর মোট লেনদেন হয়েছে 29 কোটি 68 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। দর্শক, সংবাদ শেষ করব তার আগে হনুমানের থানা ঘেরাওয়ের খবর দিয়ে। একটি বাচ্চাকে পিটিয়ে আহত করার প্রতিবাদে যশোর থানা ঘেরাও করেছে একদল হনুমান। কেশবপুরে বিরল প্রজাতির কালো মুখ হনুমান আবারও তাদের অধিকার আদায়ের জন্য প্রতিবাদ করল। একটি বাচ্চাকে পিটিয়ে আহত করার প্রায় 1 ঘন্টা থানার গেটের সামনে অবস্থান করে হনুমানের দল। কেশবপুরে থানার কর্মকর্তা জানান, থানার গেটের সামনে রক্তাক্ত বাচ্চাকে নিয়ে জড়ো হয় হনুমানের দল। পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা চলে যায়। এর আগেও কেশবপুরে বিদ্যুতের তারে এক হনুমানের মৃত্যুতে শোক প্রকাশ করে তারা। এছাড়া হনুমানদের দিকে গুলি ছোড়ার এলাকায় হুলস্থুল কাণ্ড ঘটায় হনুমানরা। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ক্যাসিনো মামলায় শামীম খালেদের ব্যাংক হিসাব জব্দ, আইন করে হোতাদের শাস্তি দাবি বিশেষজ্ঞদের। দুর্নীতি, মাদক আর সন্ত্রাস নির্মূলে অভিযান চলবে, ওবায়দুল কাদের। পালানোর পথ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রী। আজ অংশ নেবেন উচ্চ পর্যায়ের 2টি বৈঠকে। এনআইডি জালিয়াতির সঙ্গে কমিশনের 15 জন জড়িত বললেন নিবন্ধন অনুবিভাগের ডিজি। সর্বোচ্চ শাস্তির আশ্বাস। ফতুল্লায় জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক সহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, 3 নং জেএমবির সদস্য আটক। দর্শক, সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। 21-এর সাথেই থাকুন।